হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আইএমএফ দ্বারা প্রকাশিত বেশ কিছু ইম্পর্টেন্ট রিপোর্ট সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়া অ্যান্ড আইএমএফ এই টপিকটি পড়ব। আমরা অনেক প্রথম দিকেই এই চ্যাপ্টারের প্রথম দিকেই আমি বলেছি যে আইএমএফ এত বড় চ্যাপ্টার, তো এটাকে আমরা ছোটো 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 7-8টা ভাগে ভাগ করি। সেরকমই ইন্ডিয়া অ্যান্ড আইএমএফ হলো সর্বশেষ টপিক। আর আইএমএফ সংক্রান্ত বেশ কিছু তথ্য যদি এক্সট্রা তথ্য যদি রয়ে যায় এবং কিছু ইনফরমেশন যদি রয়ে যায়, সেটা আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেব। তো আজকের ক্লাসে শুধুমাত্র ইন্ডিয়া অ্যান্ড আইএমএফই থাকবে। তবে আগের ক্লাসে আমরা যে রিপোর্ট পড়েছি তার মধ্যে আমি মনে হলো যে আর দুটো রিপোর্ট আমি ইনক্লুড করতে পারি, সেটা আমি এই ক্লাসে করে দিচ্ছি। প্রথম রিপোর্ট হচ্ছে গ্লোবাল হাউজিং ওয়াচ। আইএমএফ এটা প্রকাশ করে 2014 থেকে স্টার্ট করেছে এই নিয়ে প্রকাশ করা। অ্যাকচুয়ালি এটা দিয়ে কি করে যে বিভিন্ন দেশের হাউজিং বা রিয়েল এস্টেটের ব্যবসা কেমন হচ্ছে, তারপর হচ্ছে যে হাউজিং প্রাইস কেমন, হাউসের প্রাইস কেমন হচ্ছে, রেন্ট কেমন হচ্ছে, তার ভবিষ্যতে কেমন রিসেন্ট কেমন থাকছে, ভবিষ্যতে কেমন হবে, এর ভ্যালু দাম কেমন হবে, এই সব নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে এবং এটা বছরে 4বার করে, প্রতি 3 মাস অন্তর অন্তর এই রিপোর্ট পাবলিশ হয়। এটা গেল গ্লোবাল হাউজিং ওয়াচ। সেকেন্ড রিপোর্ট হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। এটা পৃথিবীর বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল সেক্টর কেমন আছে। ফাইন্যান্সিয়াল সেক্টর বলতে ফাইন্যান্স কোম্পানি বা ফাইন্যান্সিয়াল সেক্টর বলতে বোঝায় তোমার বিভিন্ন খাতে কিভাবে ইনভেস্ট করছে, গভর্নমেন্টে কেমন ইনভেস্ট হচ্ছে, এই সমস্ত মানে রিপোর্ট যে পাবলিশ করছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাসেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা। আর এটা পাবলিশ করে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, এবার আসি আমরা ইন্ডিয়া এবং আইএমএফ টপিকটা যে আমাদের বাকি ছিল সেটা শুরু করি। ইন্ডিয়া হচ্ছে কি আইএমএফ এর ফাউন্ডিং মেম্বার। যখন থেকে আইএমএফ শুরু হয় তখন থেকে ইন্ডিয়া কিন্তু যে এর মেম্বার ছিল। আর ইম্পর্টেন্ট ইনফরমেশন এরকম যে আগে কিন্তু ইন্ডিয়া বড়োয়ার ছিল, এখন ধীরে ধীরে ইন্ডিয়া ইমপ্রুভ করছে, সেটা এখন মানি লেন্ডার হয়ে যাচ্ছে, তাহলে কিছুটা ইমপ্রুভ হয়েছে। সেকেন্ড ইনফরমেশন কি যে ইন্ডিয়া হচ্ছে কি যে কোটার দিক থেকে আইএমএফ এর কোটার যত পাওয়ার আছে বা যত নাম্বার আছে সেদিক থেকে ইন্ডিয়া হচ্ছে কি ওয়ার্ল্ডে 13 নম্বর স্থানে আছে। যদিও এটা রিসেন্ট সময়ে চেঞ্জ হতে পারে, তোমরা একবার দেখে নিও রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। আমি যে বই থেকে পড়াচ্ছি সেটা পুরোনো এডিশনের, তো তোমরা একবার দেখে নিও এইসব জিনিসগুলো। তারপর ভোটিং রাইট বৃদ্ধি পেয়ে গেছে আগের তুলনায়। তারপর বিওপি ক্রাইসিসের ক্ষেত্রে ইন্ডিয়া এখন আইএমএফ বিওপি ক্রাইসিসের ক্ষেত্রে একসময় আইএমএফ ইন্ডিয়াকে হেল্প করতো, এখন অন্যান্য দেশের বিওপি ক্রাইসিসের ক্ষেত্রে ইন্ডিয়া হেল্প করতে পারছে, এটা একটা ভালো লক্ষণ। হ্যাঁ, সেই ইন্ডিয়া অবশ্যই হেল্পও পেয়েছে আইএমএফ থেকে, কখন 1981 সালে আর 1991 সালে হেল্প পেয়েছে। এটা হচ্ছে গিয়ে আইএমএফ এর একটা দারুণ সুবিধা যেটা ইন্ডিয়া নিতে পেরেছে। আচ্ছা, তাহলে কি বললাম? প্রথম কথা হচ্ছে কি যে ইন্ডিয়া হচ্ছে ফাউন্ডিং মেম্বার আইএমএফ এর। সেকেন্ডলি হচ্ছে এটা এখন আগে বড়োয়ার ছিল, এখন মানি লেন্ডার হয়ে গেছে। থার্ডলি হচ্ছে কি যে 13 নম্বর কোটার মধ্যে পড়ে, পৃথিবীর মধ্যে 13 নম্বর পজিশনে আছে কোটার দিক থেকে। 4 নম্বর ইনফরমেশন কি যে এটা আগে আইএমএফ একসময় ইন্ডিয়াকে হেল্পও করেছে বিওপি ক্রাইসিসের সময়, এখন ইন্ডিয়া অন্যান্য দেশের বিওপি ক্রাইসিসে হেল্প করছে, এটা দারুণ একটা ভালো দিক। আর হচ্ছে ইন্ডিয়াকে হেল্প করেছিল আইএমএফ 1981 সালে এবং 1991 সালে। ঠিক আছে, আচ্ছা। এবার আসি আমরা আইএমএফ এর কিছু রিফর্ম, যে রিসেন্ট রিফর্ম যেগুলো হচ্ছে কি হয়েছে আইএমএফ এর, সেটা হচ্ছে কি 6% ভোটিং রাইট শিফট হয়ে গেছে অন্যান্য দেশের দিকে। কোথা থেকে? ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রির যে ভোটিং রাইট আছে সেটা রিসেন্টলি শিফট হয়ে গেছে, এটা প্রথম রিফর্ম। সেকেন্ডলি হচ্ছে কি যে চায়নার দিক থেকে কিন্তু ভোটিং রাইট আরও বৃদ্ধি পেয়ে গেছে, অনেকটাই ওই তুলনায় বৃদ্ধি পেয়ে গেছে। ইন্ডিয়ার যতটুকু ভোটিং রাইট বৃদ্ধি পেল, চায়নার কিন্তু আরও অনেক বেশি ভোটিং রাইট বৃদ্ধি পেল। আর থার্ডলি হচ্ছে 2016 সাল থেকে চায়না রেনমিনবি এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস বাস্কেটে কিন্তু স্থান পায়। আগে স্পেশাল ড্রয়িং রাইটসের চারটা কারেন্সি ছিল, ইউএস ডলার, ইউরোপিয়ান তো এই ব্রিটিশ পাউন্ড, তারপর হচ্ছে কি ইউরো, তারপরে জাপানিজ ইয়েন,
এর সঙ্গে সঙ্গে নতুন কারেন্সি হিসেবে যোগদান করে চাইনিজ রেনমিনবি, ঠিক আছে। আচ্ছা, তবে এইটুকুতেই সন্তুষ্ট নয় মানে কি যে মেম্বার কান্ট্রিজ আইএমএফের, তো আরও বেশ কিছু রিফর্ম মানে চাওয়া হয়েছে, ডিমান্ড করা হয়েছে। কী সেই ডিমান্ড? যে এই যে ইউএসএ অনেক বেশি ভোটিং রাইট পাচ্ছে, এটাকে চেঞ্জ করা, তাতে কি ডমিনেট ইউএসএই করছে। সেকেন্ডলি ইউএস কিন্তু মানে তারপর ইউএস কিন্তু বেশ মানে কি বলবো, ইউএস গভর্নমেন্ট কিন্তু মানে ভেটো পাওয়ার রেখে দিয়েছে। তার মানে কোনো একটা মিটিংয়ে, অ্যানুয়াল মিটিং হোক বা যখনই মিটিং হোক না কেন, ইউএস গভর্নমেন্ট যদি ভেটো দিয়ে দেয়, আর এটার পরিমাণ অনেক বেশি, কারণ কি বেশিরভাগ ফান্ডই কিন্তু ইউএসের হাত দিয়ে আইএমএফে আসলো। তো এর জন্য ভেটো পাওয়ার কিন্তু অনেক বেশি। এর জন্যই কিছু একটা পার্সিয়ালিটি হিসেবে দেখা হয় যে যেভাবেই হোক না কেন এই ভেটো পাওয়ারটাকে যেন একটু কমানো হয়, এই কথা বলা হচ্ছে। তারপর আইএমএফের ফান্ডটা কম হয়ে যাচ্ছে, এখন এটাকে ইনক্রিজ করার কথা বলা হচ্ছে। তারপর যে কি বলে, যে ট্রেড রিফর্মটা, সেটাকে অবশ্যই যেন মাথায় ধ্যান দেওয়া হয়। যে রিসেন্ট যে আইএমএফের মানে ট্রেডের আর ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আইএমএফের যে এতটা বড় হাত হচ্ছে, তো এই ইনফ্লুয়েন্সটা যেন চেঞ্জ করা হয়, সেই কথাটাই বলা হচ্ছে। আর আইএমএফের যে চিফ বা প্রধান রিক্রুট হয়, সেটা কিন্তু অনেকটা ভোটিং রাইটের উপর ডিপেন্ড করছে। তার মানে কি, যার কাছে টাকা আছে আইএমএফে, যে টাকা মানে কি বা অর্থ যে সাবমিট করতে পারছে, তার কাছেই কিন্তু পাওয়ার রয়ে যাচ্ছে আইএমএফের চিফ কেমন হচ্ছে, কে হবে। তো রিসেন্টলি এই রিফর্মটা আনার জন্য সবাই ডিমান্ড করছে যে এটা মেরিট বেসিসে হোক। তো কী পড়লাম আজকে আমরা? ইন্ডিয়া অ্যান্ড আইএমএফ পড়লাম। তারপর রিসেন্ট রিফর্ম যেগুলো হয়ে গেছে অলরেডি আইএমএফে, সেগুলো পড়লাম। তারপর ফিউচারে আইএমএফে যেসব রিফর্ম মানে ডিমান্ড করা হচ্ছে, সেগুলো পড়লাম। আর সঙ্গে গিয়ে আমাদের আগের ক্লাসে দুটো মানে আইএমএফ দ্বারা প্রকাশিত দুটো রিপোর্ট বাকি ছিল ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পড়লাম। সেগুলো কি গ্লোবাল হাউজিং ওয়াচ আর ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাসেসমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো আমরা আইএমএফকে নেক্সট ক্লাসে শেষ করে দিব। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আবার ভালো ইনফরমেশন নিয়ে আসবো।